ঘন্টা ধরে প্রাক্তন দমকল মন্ত্রীকে জেরা করা হচ্ছে, তবুও তারা এই খবর ব্রেক করতে পারেনি বা ব্রেক করতে চায়নি। রিপাবলিক বাংলা প্রথম 9:11 এই খবর ব্রেক করে। গ্রেফতার সুজিত বসু। 150 প্রার্থীর নাম সুপারিশের অভিযোগ, 1829 জনকে বেআইনিভাবে নিয়োগ এবং 17টি পুরসভায়, এই রাজ্যের 17টি পুরসভায় বেআইনিভাবে নিয়োগ হয়েছে। তার মধ্যে শুধু দক্ষিণ দমদম পুরসভায় 329 জনের বেআইনি নিয়োগ। 121 পুরসভায় বারবার বেআইনি নিয়োগ হয়েছে। মোট 3650 জনকে বেআইনিভাবে চাকরি। আর অর্থ কিভাবে নেওয়া হতো? ফ্ল্যাটের বিনিময়ে অর্থ নেওয়া হতো। হাতে সরাসরি টাকা নেওয়া হচ্ছে না, ফ্ল্যাটের বিনিময়ে অর্থ নেওয়া হচ্ছে। আমি আরো বিস্তারিত জানবো। শুভজিৎ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শুভজিৎ, একাধিক অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে, নানা উপায়ে টাকা নেওয়া বা সরাসরি অর্থ না নিয়ে ফ্ল্যাট নেওয়া, এই অভিযোগগুলো রয়েছে। তবে এই মুহূর্তে সর্বশেষ কি আপডেট পাচ্ছ? দেখো, আমরা যেটা সকাল থেকে নজর রেখেছিলাম, আজ সকাল থেকে সুজিত বসুকে টানা জিজ্ঞাসাবাদ করেছে ইডি, এবং সেই জিজ্ঞাসাবাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন উঠেছে ইডির মনে এই ধারাবাহিক জিজ্ঞাসাবাদের মধ্যে। যেমন প্রথমটা হচ্ছে এই যে তার যে কার্যকলাপ, অর্থাৎ এই যে টাকার বিনিময়ে তিনি যে চাকরি দিয়েছেন এমনটা কিন্তু নয়, তার বিরুদ্ধে কোনো চার্জশিট প্রথমে পাওয়া যায়নি, এমনটাই প্রথমে তিনি ঢাল হিসাবে ব্যবহার করেছেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে তিনি যে শুধুমাত্র জড়িত তা নয়, তার পুত্র সমুদ্র বসুও জড়িত। এবং যেটা স্পষ্ট জানা যাচ্ছে যে এই সমুদ্র বসু তিনি নাকি এই চাকরি দেওয়ার নাম করে ফ্ল্যাট নিতেন কখনো, অর্থাৎ এর সঙ্গে সুজিত বসুরও যোগ ছিল। কেন না, সুজিত বসু একটা সময় দমদম সহ একাধিক পুরসভার মাথায় বসেছিলেন, এবং এই পুরো নিয়োগ দুর্নীতির যখন ইতিহাস, যখন এই সিবিআই যখন বার করতে শুরু করলো এই নিয়োগ দুর্নীতির সঙ্গে পুরো নিয়োগ দুর্নীতির ইতিহাস বার করতে গিয়ে দেখা গেল যে একাধিক নথি তারা হাতে পেয়েছে। এবং সেখানে এই যে একদম ঠিক বলেছো শুভজিৎ, মূলত শিক্ষায় দুর্নীতির তথ্য বেরোতেই কেঁচো খুঁড়তের মতো কেউটে বেরিয়ে আসে সল্টলেকের একটি বাড়ি থেকে পুরো নিয়োগ দুর্নীতির তথ্য। এবং প্রথম যে ব্যক্তি গ্রেফতার হয় তার নাম অয়নশীল, তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে, এমনটাও জানা যাচ্ছে। আমি তোমার কাছে শুভজিৎ ফের আসবো, তবে তার আগে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখার্জি কি বলেছেন আগে শুনুন। জনতা পার্টি সরকার গঠন করার পরে যে আমাদের কাছে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলো। সেটা কি, যে কোনো দুর্নীতিকে অ্যালাউ করা হবে না। এবং প্রথম খাতা খোলা হলো সুজিত বসুকে, তার যেখানে তার পৌঁছবার কথা সেখানে পৌঁছিয়ে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় 1 মে তদন্তকারীদের সঙ্গে সুজিত বসুর কথা হয়েছিল, আরো অনেক তথ্য সহ তাকে গ্রেপ্তার, 11 ঘন্টা জেরা চলেছে, তারপর তাকে গ্রেপ্তার করা হলো। আসলে দেখুন, ভারতীয় জনতা পার্টি সরকার গড়েছে তো এর উপরেই দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, সিন্ডিকেট মুক্ত পশ্চিমবাংলা গঠন, এটাই তো একমাত্র উদ্দেশ্য। মানুষ তো এই কারণে দুহাত ভরে আমাদের আশীর্বাদ করেছেন, এবং আমরাও তো যে প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে সেই প্রতিশ্রুতি আমরা রাখলাম। একদম সরকার গঠনের পরেই শুরু হয়ে গেল দুর্নীতি যারা করবে জিরো টলারেন্স, দুর্নীতির জন্য জিরো টলারেন্স থাকবে। সর্বরী মুখার্জির বক্তব্য আমরা শুনলাম। আমি এখন আরো একবার যাব শুভজিতের কাছে। শুভজিৎ, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় রয়েছো? তার শারীরিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সেই বিষয়তে কি আপডেট পাচ্ছ? একদমই সুজিতা, আমরা দেখতে পাচ্ছিলাম যে সুজিত বসু দীর্ঘ যখন তাকে অ্যারেস্ট করা হলো তখন শোনা যাচ্ছিল যে যেটা ইডি সূত্র মারফত আমরা খবর পাচ্ছিলাম তিনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন, এবং তার পরিবারের লোকেরা তার সঙ্গে দেখা করতে যান। যেটা আমরা আরও একটি খবর পাচ্ছি যে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য তাকে আনা হবে বিধাননগর মহকুমা হাসপাতালে, যে হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর কিছুক্ষণ পরেই হয়তো, যেটা ইডি সূত্র মারফত খবর পাচ্ছি, হয়তো কিছুক্ষণ পরেই এই বিধাননগর মহকুমা হাসপাতালে সুজিত বসুকে আনা হবে। কারণ
তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপরে তার যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে সেই প্রসিডিওরগুলো করা হবে এবং আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। এবং এই সুজিত বসুর বিরুদ্ধে আদালতে কি কি তথ্য দেয় ইডি, কারণ এই পুরো নিয়োগ দুর্নীতি মামলা করতে গিয়ে, এই পুরো নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি যে সমস্ত তথ্য পেয়েছে, যে সমস্ত তথ্য সিবিআই এর হাতে এসেছে, কার্যত সেগুলোকেই সামনে রেখে যেগুলো তদন্ত করতে গিয়ে উঠেছে, এই অয়নশীলের নাম, যে নামটা তুমি বলছিলে, এই অয়নশীলের সূত্র ধরেই তো সুজিত বসুর নাম উঠে এসেছে। এই অয়নশীলের সূত্র ধরে, শুভজিৎ একটু সঙ্গে থাকো আমার। এরই পাশাপাশি আরো দুই বিধায়কের বক্তব্য আপনাদেরকে শোনাবো, পাপিয়া অধিকারী এবং পীযূষ কানোরিয়া। দুই বিজেপি বিধায়ক কি বলছেন সুজিত বসুর গ্রেফতারের প্রসঙ্গে রিপাবলিক বাংলাকে যা জানিয়েছেন শুনুন। এই তো হওয়ার ছিল, সব ওকে দিয়ে শুরু হলো, পরপর এবার সব গ্রেপ্তার হবে। এত করাপশন, এত মানে চাকরি চুরি, আর তারপরে এমনিতে সে লোক ভালো না। তোমরা খোঁজ নেবে যে অত বড় দুর্গাপুজো করতো, সে কোত্থেকে টাকা জোগাড় করতো? এই করে করে টাকা জোগাড় করেছে, কোনো মানেই হয় না। সব জানতেন, সব ওনার চেলাপেলারা যে কত বড় দুর্নীতিগ্রস্ত সমস্ত জানতেন। এইবার তারপরেও উনি কি করে রবীন্দ্রসঙ্গীতে তালে তালে হাত নাচান আর কি জানি বাবা। হ্যাঁ, মানে আই হ্যাভ নো ক্লু। এরকম একটা দুর্নীতিবাজ সরকার, সেই জন্য আমরা কাউকে না নিতে পারছি না। সব হাঁ করে বসে আছে, মাথায় গেরুয়া রঙের আবির পরে, কিন্তু আমরা নিতে পারছি না। মানে ওদের অভ্যস্ত হয়ে গেছে দুর্নীতিতে। আমরা আজকে ডায়নামিক শুভেন্দু বাবুকে দেখে আমরা এত আপ্লুত, সমস্ত কাজ শুরু হয়ে যাচ্ছে সব, মানে এইরকম একটা আমাদের বাতাবরণের মধ্যে ওই মানুষগুলো ঢুকলে আবার সব করাপ্টেড হয়ে যাবে, জানো তো। মানে খুব খারাপ। এ তো সবে শুরু হলো। আমার টালিগঞ্জে দেখো না কটা গ্রেপ্তার হয়, হবেই। ঘুম উড়ে যাওয়া উচিত তো। এখন আর ঘুম আছে কোথায় ওনাদের? চুরি ছাড়া ওনারা পেরেছেন কি? জনগণের পকেটের পয়সা সারাক্ষণ চুরি করে গেছেন, চাকরি দেওয়ার নাম করে চুরি করেছেন। যাদের চাকরি পাওয়ার দরকার তারা সঠিক লোকরা চাকরি পাননি। শিক্ষকরা লাঠিচার্জ করেছে, ডক্টরদের উপর লাঠিচার্জ হয়েছে। পশ্চিমবঙ্গে বাকি কি ছিল? এর জন্যই তো আজকে জনগণ পরিবর্তন করেছে। জনগণ যা আশা রেখে আজকে আমাদেরকে ক্ষমতায় এনেছে, আমরা তাদের আশা পূরণ করব। যারা যারা তাদের টাকা চুরি করেছে সকলরা জেলে যাবেন, নিশ্চিত থাকবে। দুই বিধায়কের বক্তব্য আমরা আপনাদেরকে শোনালাম এবং লাগাতার টাকা নেওয়া হয়েছে, বিভিন্ন উপায়তে তোলা নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি নিয়োগ দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন সুজিত বসু এবং সেখানে জড়িয়ে যাচ্ছে আরো নেতাদের নাম, জড়িয়ে যাচ্ছে সুজিত বসুর ছেলের নাম। ফ্ল্যাট দেওয়া হয়েছে, কালো টাকাকে সাদা করা হয়েছে রেস্তোরাঁকে ব্যবহার করে এবং একাধিক পুরসভা, কামারহাটি পুরসভা, বরাহনগর পুরসভা, হালিশহর পুরসভা, বিধাননগর পুরসভা, দক্ষিণ দমদম পুরসভা, এই সমস্ত পুরসভাগুলোতে বিভিন্ন যে ছোট ছোট পোস্টগুলো রয়েছে সেই মানুষগুলোই বা কত টাকা করে স্যালারি পান, যাদের থেকে টাকা তোলা হয়েছে শুধুমাত্র চাকরি দেওয়ার লোভ দেখে। কারণ স্বাভাবিক উপায়, সহজ উপায়, সোজা পথে নিয়োগ তো প্রায় বন্ধ হয়ে গিয়েছিল তৃণমূল সরকারের আমলে। আজকে গ্রেফতার সুজিত বসু ইডির হাতে। আপনাদেরকে জানিয়ে রাখি, অবশেষে ইডির জালে সুজিত বসু, পুরো নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সুজিত বসু। টানা 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ তাকে। এর আগে 1 মেতেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই সময় যখন লাগাতার প্রশ্ন করা হতো, ইডি যখন বারবার তলব করছে, সেই প্রশ্ন হয় এড়াচ্ছেন, না হলে উপস্থিত হচ্ছেন। প্রথমবার বলেছিলেন যে তার কাছে কোনো পেপারই আসেনি। প্রথমবার তিনি বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কোনো পেপারই নাকি তার কাছে আসেনি। আজ গ্রেফতার সুজিত বসু। আজকে বর্তমানে বিধাননগর বিধানসভার বিধায়ক ডক্টর শরদ্দত্ত মুখোপাধ্যায়, তিনি এই সুজিত বসু প্রসঙ্গে কি জানিয়েছেন বা তার কাছে কি কি তথ্য এসেছে শুনুন একবার। আমরা এই ইলেকশনের জয়লাভ করার পর আমার কাছে অনেকগুলো ফোন এসছে। অটো ইউনিয়নের বক্তব্য হচ্ছে তারা প্রত্যেক দিন প্রত্যেকটি অটো রিক্সা 100 টাকা করে তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেয়। ব্যাটারি চালিত ই রিক্সাগুলো তাদের বক্তব্য তারা 50 টাকা করে প্রতি রিক্সা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিত। এগুলোর কাণ্ডারি সবাই বলছে যে সুজিত বাবুই ছিলেন। আমাদের এগুলো বলতে খারাপ লাগছে, জনগণকে শোনাতেও খারাপ লাগছে। তারা এতদিন ভালোবেসে ওনাকে ভোট দিয়েছে, সবাই বলেছে উনি নাকি প্রচুর কাজ করেন, কিন্তু এই পর্দার পেছনে কি ছিল? এই সুজিত বোসের রূপ কিন্তু কেউ দেখেনি। এটা ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের গল্পের মতো। এই দুর্নীতি থেকে আমি আশ্চর্য হচ্ছি না কেন
4 তারিখের পর 5 তারিখে আমার কাছে ফোন হলো যে দাদা 2, 3, 4 কেউ কিন্তু কোনো টাকাটা নিতে আসেনি। আমি বললাম কিসের টাকা? তাদের বক্তব্য হচ্ছে আমরা তো এই টাকাটা প্রত্যেকদিন দিয়ে দেয়, দাদার লোক এসে নিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আপনি খালি ভেবে দেখুন বিধাননগরের সব অটো রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, এইটুকুর থেকে ইনকাম কি আসতে পারে প্রতিদিন? জমির থেকে 10%, 20% হিসেব উনি ওনার সুপুত্র এগুলো তো করেই গেছেন। ওরা যেভাবে পয়সা নিয়েছে গরিব লোকের পেটে লাথি মেরে, এই ভগবান যদি থাকে এই পার পাবে না। শ্রীঘরে ঠাঁই মিলেছে, আমার মনে হয় প্রচুর লোকের চোখের জলের জন্য ঠাঁইটা পেয়েছে। বিধাননগরের বিধায়ক বলছেন যে টোটো অটো এদের থেকে দিন প্রতি টাকা তোলা হতো। অভ্যাসবশত তারা নতুন সরকারের বিধায়কের কাছেও পৌঁছে গিয়েছিলেন, শটার না করে দেন তিনি, কিন্তু এতে তিনি জানতে পারেন যে প্রত্যেক দিন কিভাবে টাকা তোলা হতো। অর্থাৎ পুরনিয়োগ দুর্নীতির পাশাপাশি তোলাবাজারের ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। আমি আরো একবারও শুভজিতের কাছে যাবো। এই মুহূর্তে শুভজিৎ বিধাননগর হাসপাতালের সামনে উপস্থিত রয়েছে। শুভজিৎ, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ তুমি সর্বশেষ? শেষ মুহূর্তে যে আপডেট পাচ্ছি যে সুজিত বসুর যে স্বাস্থ্য যে পরীক্ষা এবং তার যে পরিবার ইতিমধ্যে ইডি কাছে গেছে এবং ইডি অফিসে তারা দেখা করছেন। তবে সুজিত, তোমাকে এর মাঝখানে একটা আপডেট দিয়ে রাখবো, সেটা হচ্ছে এই যে গ্রেফতারি, তার মূল যে কারণটা বলা হচ্ছে যে সুজিত বসুর কাছে কিছু জিজ্ঞাসাবাদ করছিল, সেখান থেকে তথ্যে অসঙ্গতি থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা হচ্ছে ইডির কারণ। কিন্তু ইডি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 17 পুরসভায় এই সুজিত বসু চাকরি দিয়েছিলেন 1829 জনকে। শুধুমাত্র দমদমেতে 329 জনকে তিনি চাকরি দিয়েছিলেন এবং 121টা পুরসভায় চাকরি দেওয়া হয়েছিল 3650 জন। এই বিপুল সংখ্যক চাকরি, এবং সেটা কিন্তু কখনো টাকার বিনিময়ে সরাসরি হয়নি, সেটা বিভিন্ন চেনের মাধ্যমে হয়েছে, যেটা থেকে সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে ইডি যখন সন্তোষজনক উত্তর পায়নি তারপরেই তাকে অ্যারেস্ট করা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিধাননগর মহকুমা হাসপাতাল, যে হাসপাতালে কিছুক্ষণ পরেই তাকে আনা হবে এবং তার যে স্বাস্থ্যের অবনতির খবর আমরা পাচ্ছিলাম এবং তার পরিবারের লোকজন তার সঙ্গে দেখা করতে গেছিলেন, সেই ছবি আমরা যখন তুলে ধরেছি এবং তার পরপরেই আমরা যেটা আপডেট পাচ্ছি যে আজকে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং আগামীকাল সুজিত বসুকে আদালতে পেশ করা হবে। বেশ, সঙ্গে থাকো শুভজিৎ, সঙ্গে থাকো, তোমার থেকে লাগাতার যাবতীয় আপডেট নিতে থাকবো। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল আদালতে পেশ করা হবে। এই মুহূর্তে তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে আসার কথা রয়েছে শারীরিক পরীক্ষা করার জন্য। প্রোটোকল অনুযায়ী যদি সুজিত বসু নিজে অসুস্থ বোধ করেছেন, তার জন্য বাড়ি থেকে তার ওষুধ এবং খাবার গিয়েছে। তার স্ত্রী ইতিমধ্যে জিও কমপ্লেক্সে রয়েছেন। অপরদিকে দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি কি জানিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে, শুনুন। এখানে দীর্ঘদিন ধরে এই যে তৃণমূলের যারা মাথা, তাদের এই রিক্রুটমেন্টের মধ্যে যে বারে বারে বিভিন্নভাবে দুর্নীতি জড়িয়ে রয়েছে, এটা মিউনিসিপ্যালিটির কর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারাই আমাদের জানিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সুজিত বসুর যে গ্রেপ্তারির ঘটনা দেখাচ্ছেন, ইনি তো সকাল থেকে আমরা যতদূর জানতে পেরেছি, সকাল থেকে যে ওনারকে জিজ্ঞাসাবাদ চলছে, উনি তো কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারছেন না। নয়াঞ্জলিটা কিভাবে অবৈধ পার্কিং লটে পরিণত হয়ে গেল, সেটাকে সামনে রেখে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রিয়েল এস্টেট ব্যবসা চালু হয়ে গেল রমরমিয়ে, এর উত্তর উনি দেবেন কিভাবে? সুজিত বোস আদ্যপান্ত বিভিন্নভাবে, শুধু মিউনিসিপ্যালিটির চাকরি নয়, জমি মাফিয়াদের সাথে মিলে যেভাবে দুর্নীতি, এখানে পাহাড় প্রমাণ দুর্নীতিতে জড়িয়ে রয়েছে, তাতে খুব স্বাভাবিক রয়েছে যে তিনি ইডির বা অন্যান্য তদন্তকারী সংস্থার কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারবেন না। এর পাশাপাশি সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর এবং উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্য আপনাদেরকে শোনাবো। অভিযোগ তো বহু বছর ধরেই চলছে এবং এটাকে আমি এক কথায় বলবো পুনর্মূষিকভাব। যে ব্যক্তিটির নাম নিচ্ছিলেন উনি তো একসময় লেক টাউনে রোল বিক্রি করতেন, সেখান থেকে কয়েকশো বা কয়েক হাজার কোটি টাকা যেটা বলছে লোকে, তার সত্যতা দেখেছি। নিজের পারিবারিক অনুষ্ঠানে উনি একটা পুরো গোটা 5 স্টার হোটেল 7 দিন 10 দিনের জন্য ভাড়া করে নিচ্ছেন। একজন রোল বিক্রেতা, তার এই ক্ষমতা, আর্থিক ক্ষমতা কোথা থেকে আসে? এবং এটা নিয়ে ইডি অনেকদিন ধরেই করছে, ঘটনাচক্রে আজকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। এর সঙ্গে নতুন বিজেপি সরকারের কোনো সম্পর্ক নেই, আইনের পথে চলছে, এটাও ঠিক। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
শুভেন্দু বাবু যেটা বলেছেন আমাদের বিধায়কদের মিটিং এ, প্রথম মিটিং এ এবং জনসমক্ষে, আপনাদেরও কাছেও সে ভিডিও আছে, আপনারাও চালিয়েছেন, যে বাংলার এই নতুন সরকার দুর্নীতি, সিন্ডিকেট রাজ, বেআইনি কাজ বরদাস্ত করবে না অ্যাট এনি কস্ট। তো এটা লুটপাট যারা চালায় তারাও দিন গুনুক, এখনো অনেক মন্ত্রী রয়েছেন, তারা দিন গোনা শুরু করুক, বাকি জীবনটা তাদের কারাগারে থাকতে হবে। যা এভিডেন্স কালেক্ট করেছে বা বয়ানে যে অসঙ্গতি দেখা গেছে, এই জন্য ইডি তাকে অ্যারেস্ট করেছে। এর আগে অনেকবারই তার বাড়িতে এবং তার ঘনিষ্ঠ আত্মীয়দের থেকে যে ডকুমেন্টস কালেক্টেড হয়েছিল বা তার ছেলের যে যেখানে ধাওয়া রয়েছে সেখানে অনেক টাকা পয়সা পাওয়া গেছিল, এগুলো আমরা নিউজ চ্যানেল থেকে বা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। কিন্তু সব থেকে বড় কথা, একটা কথাই বলতে পারি যে এই ঘটনা আজ না হলে কালকে ঘটতোই বা এর আগে অনেক সময় ঘটতে পারতো। অন্যান্য সময়ে ঘটলে হয়তো বলা হতো যে ইলেকশনের আগে বিরোধীদের ডিস্টার্ব করার জন্য এগুলো করা হয়। তা এরা যা করেছে, প্রত্যেকেই যেভাবে টাকা মানে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে, বিশেষ করে চাকরি চুরি কেন, সুজিত বোস, আমরা প্রত্যেকেই একটা জিনিস নিয়ে আলোচনা হয়, যিনি রোলের দোকান থেকে কয়েক হাজার কোটি টাকার প্রপার্টির এখন মালিক, এবং তার মেয়ের বিয়েতে এটা 42 কেজি নাকি সোনা দিয়েছিলেন। যদি সৎ পথে কারো যদি সে সম্পত্তির মানে কোনো তার আয় বাড়ে বা রোজগার হয়, এগুলো আইনের চোখে তো অপরাধ নয়। কিন্তু এরা যেটা করেছে, এরা আইনের বাইরে গিয়ে আইন বহির্ভূত ভাবে মানে জনগণের টাকা মেরে মেরে এই জায়গায় পৌঁছেছে। এবং বিভিন্ন মানে এদের যদি আপনি একটা মানুষকে নিয়ে যদি তদন্ত করেন, প্রত্যেকটা মানুষের কিন্তু দুর্নীতির প্যাটার্ন কিন্তু একই রকম, এদের সবকিছুতে ট্যাগ করা যায়।